আজকে নিয়ে চলে এসেছি ক্লাসিফিকেশন বা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাগ। কীভাবে তোমাকে করতে হবে, আগে জানতে হবে যে কোন প্রাণী কোন, তার উপজগৎ কী, তার কী পর্ব, এগুলো সমস্ত কিছু জেনে রাখা দরকার। ঠিক আছে, এখানে ছবিটা একটু অস্পষ্ট আছে, আমি স্পষ্ট ছবিটা আমি দিয়ে দেবো। তো এখানে হচ্ছে ছকের সাহায্যে দেখো এখানে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। এটা হচ্ছে প্রাণী জগৎ, দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে তার একটা উপজগৎ আছে, ঠিক আছে। সেটা কি? প্রাণী জগতের আন্ডারে পড়ছে প্রোটোজোয়া, মেটাজোয়া। ঠিক আছে, কিভাবে পড়তে হবে আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি। প্রোটোজোয়া, মেটাজোয়া। এই প্রোটোজোয়া যদি আমরা দেখি, তাহলে এই প্রোটোজোয়াটা হচ্ছে দেহ একটিমাত্র কোষ দ্বারা গঠিত, আর মেটাজোয়া হচ্ছে দেহ একাধিক কোষ দ্বারা গঠিত। আমি এগুলো কিন্তু উদাহরণ সমেত প্রত্যেকটার বৈশিষ্ট্য আলাদা করে দিয়ে দেবো। তাহলে এটা হয়ে গেল প্রোটোজোয়া, এটা হয়ে গেল মেটাজোয়া। প্রোটোজোয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দেহ একটিমাত্র কোষ দ্বারা গঠিত, মেটাজোয়ার ক্ষেত্রে দেহ একাধিক কোষ দ্বারা গঠিত। এবার আমরা কোথায় যাব? মেটাজোয়াকে দুটো ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে প্যারাজোয়া, একটা হচ্ছে এন্টারোজোয়া। তাহলে দেহ যাদের একাধিক কোষ দ্বারা গঠিত মেটাজোয়া, তাদেরকে দুটি ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে প্যারাজোয়া, একটা হচ্ছে এন্টারোজোয়া। যেটা প্রোটোজোয়া সেটা কিন্তু একটাই প্রোটোজোয়া, পাইলাম প্রোটোজোয়া, ঠিক আছে, পর্ব প্রোটোজোয়া। কিন্তু মেটোজোয়াকে দুটো ভাগে ভাগ করা হলো, পর্ব, দুটো পর্বে। একটা হচ্ছে দেখো পর্ব লেখা আছে, মেটাজোয়াকে দুটো পর্বে ভাগ করা হলো, একটা হচ্ছে প্যারাজোয়া, একটা হচ্ছে এন্টারোজোয়া। প্যারাজোয়া কাদের বলবো? যাদের দেহ হচ্ছে কলাতন্ত্রবিহীন হয়, যাদের দেহের মধ্যে কলাতন্ত্র থাকে না। আর যাদের দেহে কলাতন্ত্র থাকে তারা হয়ে গেল এন্টারোজোয়া। এই এন্টারোজোয়াকে আমরা আবার কি করব? দুটো ভাগে ভাগ করব। কীরকম দুটো ভাগ? একটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, একটা হচ্ছে টিপ্লোব্লাস্টিক। এগুলো সবই কিন্তু ফাইলাম যাচ্ছে। তাহলে পর্ব, এবার এই ডিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে কারা কারা পড়বে? নিডারিয়া, টিনোফোরা। ট্রিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে কারা কারা পড়বে সেটা আমরা দেখছি, বলবো। ট্রিপ্লোব্লাস্টিকে আরও ভাগ আছে। তাহলে আমরা শুধু জানলাম ডিপ্লোব্লাস্টিকের মধ্যে পড়ছে নিডারিয়া, টিনোফোরা। তাহলে পরিফেরা কোথায় গেল? পরিফেরা চলে এলো প্যারাজোয়ায়। আবারও বলি, উপরে আমরা দেখতে পাচ্ছি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, যেখানে উপজগৎ দেখা যাচ্ছে। উপজগতের আন্ডারে পড়ছে প্রোটোজোয়া, মেটাজোয়া। প্রোটোজোয়ার দেহ হচ্ছে একটিমাত্র কোষ দ্বারা গঠিত, মেটাজোয়ার ক্ষেত্রে দেহ হচ্ছে একাধিক কোষ দ্বারা গঠিত। প্রোটোজোয়ার আন্ডারে পড়ছে প্রোটোজোয়া। আর যদি আমরা এই ভাগটা করি, এটা এইভাবে ভাগটা এসছে, মানে এটা আর এটা, ঠিক আছে। সেটা হচ্ছে মেটাজোয়ার আন্ডারে যদি দেখি, তাহলে প্যারাজোয়া, এন্টারোজোয়া। প্যারাজোয়া কাদের বলে? যাদের দেহের কলাতন্ত্রবিহীন থাকে। এন্টারোজোয়া হচ্ছে দেহে কলাতন্ত্রযুক্ত থাকে। প্যারাজোয়াকে আবার ভাগ করা যায় পরিফেরা। প্যারাজোয়াকে আমরা ভাগ করব পরিফেরা। আমরা বলি না ফাইলাম পরিফেরা, তাহলে পর্ব পরিফেরা। প্যারাজোয়াকে আমরা ভাগ করলাম হচ্ছে পরিফেরা। নেক্সট হচ্ছে, তাহলে এখানে আমরা বলেছিলাম প্যারাজোয়া আর এন্টারোজোয়া, ঠিক আছে। তাহলে সেই এন্টারোজোয়াটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, একটা হচ্ছে টিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিকের মধ্যে চলে এলো নিডারিয়া, টিনোফোরা। তাহলে এদিকে গেল পরিফেরা, প্যারাজোয়ার মধ্যে গেল পরিফেরা, এন্টারোজোয়ার মধ্যে গেল নিডারিয়া, ডিপ্লোব্লাস্টিকে এন্টারোজোয়ার ডিপ্লোব্লাস্টিকে গেল নিডারিয়া, টিনোফোরা। তাহলে বাকি কী কী রইল বলো তো? প্লাটিহেলমেন্থিস, নিমাটোহেল মানে চ্যাপ্টা কৃমি, গোল কৃমি, এরা সব রয়ে গেল, অ্যাস্কেল, এরা সব রয়ে গেল। এবার আমরা কি করব? তাদেরকে টিপ্লোব্লাস্টিকে ঢুকিয়ে দেবো। দেখো টিপ্লোব্লাস্টিকের মধ্যে কি আছে? দেহ দ্বিস্তর। তাহলে একজনের দেহ দ্বিস্তর বিশিষ্ট, মানে দুটো স্তর, দেহের দুটো লেয়ার, ঠিক আছে। মানে এটা যদি দেহ হয়,
ঠিক আছে, এটা যদি দেহ হয় তাহলে দেহটা এরকম দুটো লেয়ার দিয়ে গঠিত, ঠিক আছে। আর ট্রিপ্লোব্লাস্টিক যারা, তাদের দেহটা এরকম 3টে লেয়ার দ্বারা গঠিত হবে, বুঝতে পারলাম। তাহলে ট্রিপ্লোব্লাস্টিক কাদের বলছি? যাদের দেহ হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট। এইবারে দেখো, ট্রিপ্লোব্লাস্টিকেরই ভাগ হচ্ছে আসিলোমটা। সিলোম মানে হচ্ছে গহ্বর। তা আমরা সিলোম কাকে বলে একবার পড়বো, ঠিক আছে। সিলোম থেকে বিভিন্ন রকম বিভিন্ন রকম অর্গ্যান বা বিভিন্ন রকম অঙ্গ, বিভিন্ন রকম সব কিছু জিনিসেরই একটা উৎপত্তি ধীরে ধীরে হবে, মানে প্রথম দিকে সিলোম থাকবে। এটা আমি পরে বোঝাবো যে সিলোম জিনিসটা কি। সিলোম থেকে আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে জিনিসটা, পুরো স্ট্রাকচারটা, পুরো বডিটা পুরোটা ডেভেলপড হচ্ছে। তাহলে সিলোম কাদের থাকছে? আসিলোমেট মানে বা আসিলোমাটা যারা, তার মানে তাদের নিশ্চয়ই সিলোম থাকে না। তাই নিচে লেখা আছে দেখো, মানেই হচ্ছে দেহ গহ্বরবিহীন, এটাকে বলে আসিলোমাটা বা অ্যাসিলোমেটা, ঠিক আছে। আসিলোমেটা বলতে পারো, আসিলোমেটা এরম বলতে পারো, বা এ দিয়ে শুরু হয়, যেহেতু ইংলিশের টার্ম হলে আসিলোমেটদের এ দিয়ে শুরু হয়, এ দিয়ে টার্মটা শুরু হয়। সিলোমেট, বোঝা গেল? আসিলোমেট। তো আসিলোমেট মানে হচ্ছে যাদের সিলোম নেই, গহ্বর নেই, ঠিক আছে। গহ্বর মানে ধরে নাও একটা, যেমন একটা গহ্বর মতো, যেমন আমাদের নালী, খাদ্য নালীর যেমন একটা গহ্বর আছে, শ্বাসনালীতে একটা গহ্বর আছে, সেরকম একটা গহ্বর মতো সেটা নেই। সেটা কারা? প্লাটিহেলমিনথেস। এবার আমরা চলে যাব কার না, আসিলোমেটার পর আমরা চলে যাব সিউডোসিলোমেটা। এই সিউডোসিলোমেটার মধ্যে নিশ্চয় সিউডো এই সিউডো বানান কিন্তু পি দিয়ে শুরু হয়। তাহলে এই সিউডোর কথার অর্থ হচ্ছে ছদ্ম, ছদ্ম, ছ দয়ময়, দেখো ছ দয়ময়। তাহলে সিউডো মানে হচ্ছে ছদ্ম, ঠিক আছে, ছদ্ম। তাহলে ছদ্ম সিলোম কার আছে, অর্থাৎ প্রকৃত সিলোম নয়। তাহলে দেহ গহ্বর হচ্ছে ছদ্ম, সেটাকে নেমাটোহেলমিনথেস বা এটাকেই আমরা বলতে পারি অ্যাসহেলমিনথেস। এরপরে আমরা চলে আসছি সিলোমাটা, মানে প্রকৃত দেহ গহ্বর কাদের আছে। তাহলে দেখো ভাগগুলো এইভাবেই যাচ্ছে, প্লাটিহেলমিনথেস, নেমাটোহেলমিনথেস, আর সিলোমাটার আন্ডারে চলে আসছে অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটার মধ্যে আবার আমরা চলে আসছি, কারণ আমাদের নোটোকর্ড প্রেজেন্ট। আর নোটোকর্ডটাই দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে ওটা ভার্টিব্রাল কলম বা আমাদের স্পাইনাল কর্ডে গিয়ে কিন্তু পরিবর্তিত হয়, ঠিক আছে। তাহলে এইগুলো আমাকে মনে রাখতে হবে যে কি কি। সিলোমোটাদের মধ্যে আছে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা, ঠিক আছে। তাহলে এই পুরো জিনিসটা ছকটাকে ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে প্রোটোজোয়া, মেটাজোয়া, প্রোটোজোয়া, মেটাজোয়া। প্রোটোজোয়ার মধ্যে প্রোটোজোয়াই পড়ছে, মেটাজোয়ার মধ্যে পড়ছে প্যারাজোয়া, এন্টারোজোয়া। প্যারাজোয়ার মধ্যে পড়ছে পরিফেরা, এন্টারোজোয়ার মধ্যে পড়ছে ডিপ্লোব্লাস্টিকের আন্ডারে নিডারিয়া, টিনোফোরা। ডিপ্লোব্লাস্টিকের আবার আন্ডারে চলে যাচ্ছে আসিলোমেটা, সিলোমেটা। আসিলোমেটার মধ্যে পড়ছে প্লাটিহেলমিনথেস, নেমাটোহেলমিনথেস। সিলোমেটার মধ্যে পড়ছে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। এই হচ্ছে ভাগ। এইবারে আমরা যাব কর্ডাটা পর্বকে শ্রেণী পর্যন্ত। দেখো এইখানে আমরা কর্ডাটাকে ভাগ করব, ঠিক আছে। এখানে দেখো কর্ডাটার ভাগটা নেই, এই যে কর্ডাটাটা বললাম, এই কর্ডাটার ভাগটা কিন্তু নেই। দেখো কর্ডাটার ভাগটা আছে এইখানে। কর্ডাটার কি বলছে, কর্ডাটার এটা হচ্ছে ফাইলাম, ঠিক আছে। কর্ডাটা হচ্ছে আসলে ফাইলাম, ঠিক আছে, ফাইলাম। তাহলে এই ফাইলামটা আন্ডারে সাব ফাইলাম থাকবে একটা উপপর্ব, একটা সাব ফাইলাম থাকবে, উপপর্ব থাকবে, ফাইলামের আন্ডারে সাব ফাইলাম। এগুলো কিন্তু ওদের বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু এই ধরনের পর্ব বা উপপর্ব তৈরি করা হয়েছে।
এর মধ্যে তাহলে আমাদের পাচ্ছি কি, এর মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে হেমিকর্ডাটা, ভালো করে দেখো, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর পেয়ে যাচ্ছি ভার্টিব্রাটা। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে হেমিকর্ডাটা, সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা, আর পাচ্ছি ভার্টিব্রাটা। আর একটু ভালো করে বুঝিয়ে দিই, কর্ডাটা, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা। আচ্ছা, এই সেফালোকর্ডাটাকে আমরা বলি অ্যাক্রোনিয়া। সেফালোকর্ডাটাকে এখান থেকে প্রশ্ন আসে যে আরেকটা ভাষায় কী বলে বা আরেকটা বার কী বলে, সেটা হচ্ছে অ্যাক্রোনিয়া। আর ভার্টিব্রাটাকে বলা হয় ক্রেনিয়েটা। ঠিক আছে, ভার্টিব্রাটা যারা, তাদেরকে বলা হয় হচ্ছে ক্রেনিয়েটা। বোঝা গেল? এইবারে আমরা আবারও মানে অধিশ্রেণীতে আসবো। ক্লাস মানে শ্রেণী, অধিশ্রেণী, তার ওপরে একটা অধিশ্রেণী আছে, তারপরে ক্লাসটা আসে। সুপার ক্লাস, সেখান থেকে ক্লাস, বলি না সুপার ক্লাস। অধি মানে কি, এই কথাটা ইংলিশে থাকবে যে সুপার, সুপার ক্লাস। সুপার ক্লাস থেকে আমরা আসবো হচ্ছে ক্লাস। তাহলে অধিশ্রেণী কী কী আছে, এই জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, যেটা সব সময় এসে থাকে। অ্যাগনাথা, আর একটা আছে ন্যাথোস্টোমাটা। অ্যাকচুয়ালি জ যে প্রেজেন্ট আছে, জ প্রেজেন্ট অ্যাবসেন্ট, জ মানে হচ্ছে চোয়ালটা, যে চোয়ালটা মুখে, সেই চোয়ালটার উপস্থিতি অনুযায়ী অ্যাগনাথা মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে তার নিশ্চয়ই চোয়ালটা ওরকম ধরনের হবে না, চোয়ালটার উপস্থিতি থাকবে না। আর ন্যাথোস্টোমাটা যারা, ঠিক আছে, তাদের কিন্তু চোয়ালটার উপস্থিতি দেখতে পাওয়া যাবে। এই ন্যাথোস্টোমাটার মধ্যে আমরা যে মাছগুলো খাই, সেই মাছগুলো পড়ে এখানে। বোঝা গেল? অ্যাগনাথার মধ্যে কিন্তু সাইক্লোস্টোমাটা, মানে তাদের মুখটা দেখবে একটু গোল মতো হয়, অ্যান্ড মাউথ সারাউন্ডেড বাই টেন্টাকেলস, মুখ সবসময় টেন্টাকেলস দিয়ে থাকবে আর মাউথটা রাউন্ড শেপ মতো হয়। কিন্তু ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে কী হয়, জ প্রেজেন্ট। ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক ফিচার যদি দেখো, বৈশিষ্ট্য যদি দেখো, চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে জ প্রেজেন্ট থাকতে হবে। এরপরে তুমি তোমার কনভ্রিকথিস হবে কি অস্ট্রিকথিস হবে, সেটা তার ভাগ অনুযায়ী। তার লেজটা কীরকম, হোমোসার্কেল টেল নাকি হেটেরোসার্কেল টেল। মানে লেজটা আমরা দেখি না, এরকম ধরনের একটা লেজ হয়, আর একটা সেই এরকম টাইপের, মানে সেই এরকম টাইপের, মানে ঠিক সমান টাইপের নয়। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? এরকম টাইপের। কিন্তু এই যে লেজটা আমরা পার্টিকুলার দেখালাম, যে লেজটা আমরা নর্মাল মাছের দেখি, এই লেজটা থাকে হচ্ছে কনভ্রিকথিস, এই অস্ট্রিকথিসতে। দেখো বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে বলবো। কনভ্রিকথিস, অস্ট্রিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া। রেপটিলিয়া মানে কি বলতো, সরীসৃপ। এই যে রেপটিলিয়া, দেখো, ঠিক আছে। রেপটিলিয়া কারা? রেপটিলিয়া হচ্ছে সরীসৃপ যারা বুকে হাঁটা প্রাণী, যেমন সাপ। আচ্ছা, কনভ্রিকথিসের মধ্যে উদাহরণ একটু দিয়ে দিই, একটা করে উদাহরণ দিলে মনে থেকে যাবে। কনভ্রিকথিসের মধ্যে হচ্ছে হাঙর, স্কোলিওডন সোরাকোয়া। আমরা বলি না স্কোলিওডন এসপি, দেখো সায়েন্টিফিক নেম লিখছি, স্কোলিওডন এসপি। ঠিক আছে, দেখো এখানে ফুল স্টপ দিলাম। সায়েন্টিফিক নেম লেখার কি একটা পদ্ধতি আমি বলি। সায়েন্টিফিক নেমের কি হয়, যে ফার্স্ট যে আমি লিখছি লেটারটা ক্যাপিটালে থাকবে, সেকেন্ড যখন লিখবো যেটা, অর্থাৎ এই এসপিটা এখন লিখেছি, তাই আমি যদি সোরাকোয়া লিখতাম তাহলে এসটা আবার ছোটো হাতের হয়ে যেত। ঠিক আছে, তার মানে এই সায়েন্টিফিক লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আমি লিখলাম স্কোলিওডন, স্কোলিওডন, তারপর আমি লিখলাম, একটু গ্যাপ দিয়ে লিখছি এসপি। এক সেকেন্ড, স্কোলিওডন, লিওডন, এটা কিন্তু হাঙরের সায়েন্টিফিক নেম বলছি। এটা লেখার পর আমি কি করছি বলো তো, এখানে সেপারেটেড আন্ডারলাইন, কিন্তু এসপি লিখলে আর আন্ডারলাইন করতে হয় না। যদি আমি ধরো আমার পিসিসটা মনে পড়ছে না, প্রজাতি, এটা হচ্ছে গণ, আর এইটা হচ্ছে প্রজাতি, মানে স্পিসিসটা।
ঠিক আছে। তো এবার আমরা ধরো মনে পড়ছে না, তখন আমরা কি করব, এসপি লিখে দেবো। তাহলে আমরা কি করলাম, স্কোলিওডন লিখলাম, আজকে নিয়ে চলে এসেছি ক্লাসিফিকেশন বা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাগ। কীভাবে তোমাকে করতে হবে, আগে জানতে হবে যে কোন প্রাণী কোন, তার উপজগৎ কী, তার কী পর্ব, এগুলো সমস্ত কিছু জেনে রাখা দরকার। ঠিক আছে। এখানে ছবিটা একটু অস্পষ্ট আছে, আমি স্পষ্ট ছবিটা আমি দিয়ে দেবো। তো এখানে হচ্ছে ছকের সাহায্যে দেখো এখানে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। এটা হচ্ছে প্রাণী জগৎ, দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে তার একটা উপজগৎ আছে, ঠিক আছে। সেটা কি, প্রাণী জগতের আন্ডারে পড়ছে প্রোটোজোয়া, মেটাজোয়া। ঠিক আছে, কিভাবে পড়তে হবে আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি। প্রোটোজোয়া, মেটাজোয়া। এই প্রোটোজোয়া যদি আমরা দেখি, তাহলে এই প্রোটোজোয়াটা হচ্ছে দেহ একটিমাত্র কোষ দ্বারা গঠিত, আর মেটাজোয়া হচ্ছে দেহ একাধিক কোষ দ্বারা গঠিত। আমি এগুলো কিন্তু উদাহরণ সমেত প্রত্যেকটার বৈশিষ্ট্য আলাদা করে দিয়ে দেবো। তাহলে এটা হয়ে গেল প্রোটোজোয়া, এটা হয়ে গেল মেটাজোয়া। প্রোটোজোয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দেহ একটিমাত্র কোষ দ্বারা গঠিত, মেটাজোয়ার ক্ষেত্রে দেহ একাধিক কোষ দ্বারা গঠিত। এবার আমরা কোথায় যাব, মেটাজোয়াকে দুটো ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে প্যারাজোয়া, একটা হচ্ছে এন্টারোজোয়া। তাহলে দেহ যাদের একাধিক কোষ দ্বারা গঠিত মেটাজোয়া, তাদেরকে দুটি ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে প্যারাজোয়া, একটা হচ্ছে এন্টারোজোয়া। যেটা প্রোটোজোয়া সেটা কিন্তু একটাই প্রোটোজোয়া, পাইলাম প্রোটোজোয়া, ঠিক আছে, পর্ব প্রোটোজোয়া। কিন্তু মেটোজোয়াকে দুটো ভাগে ভাগ করা হলো, পর্ব, দুটো পর্বে। একটা হচ্ছে দেখো পর্ব লেখা আছে, মেটাজোয়াকে দুটো পর্বে ভাগ করা হলো, একটা হচ্ছে প্যারাজোয়া, একটা হচ্ছে এন্টারোজোয়া। প্যারাজোয়া কাদের বলবো, যাদের দেহ হচ্ছে কলাতন্ত্রবিহীন হয়, যাদের দেহের মধ্যে কলাতন্ত্র থাকে না। আর যাদের দেহে কলাতন্ত্র থাকে তারা হয়ে গেল এন্টারোজোয়া। এই এন্টারোজোয়াকে আমরা আবার কি করব, দুটো ভাগে ভাগ করব। কীরকম দুটো ভাগ, একটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, একটা হচ্ছে টিপ্লোব্লাস্টিক। এগুলো সবই কিন্তু ফাইলাম যাচ্ছে। তাহলে পর্ব, এবার এই ডিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে কারা কারা পড়বে, নিডারিয়া, টিনোফোরা। ট্রিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে কারা কারা পড়বে সেটা আমরা দেখছি, বলবো। ট্রিপ্লোব্লাস্টিকে আরও ভাগ আছে। তাহলে আমরা শুধু জানলাম ডিপ্লোব্লাস্টিকের মধ্যে পড়ছে নিডারিয়া, টিনোফোরা। তাহলে পরিফেরা কোথায় গেল, পরিফেরা চলে এলো প্যারাজোয়ায়। আবারও বলি, উপরে আমরা দেখতে পাচ্ছি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, যেখানে উপজগৎ দেখা যাচ্ছে। উপজগতের আন্ডারে পড়ছে প্রোটোজোয়া, মেটাজোয়া। প্রোটোজোয়ার দেহ হচ্ছে একটিমাত্র কোষ দ্বারা গঠিত, মেটাজোয়ার ক্ষেত্রে দেহ হচ্ছে একাধিক কোষ দ্বারা গঠিত। প্রোটোজোয়ার আন্ডারে পড়ছে প্রোটোজোয়া। আর যদি আমরা এই ভাগটা করি, এটা এইভাবে ভাগটা এসছে, মানে এটা আর এটা, ঠিক আছে। সেটা হচ্ছে মেটাজোয়ার আন্ডারে যদি দেখি, তাহলে প্যারাজোয়া, এন্টারোজোয়া। প্যারাজোয়া কাদের বলে, যাদের দেহের কলাতন্ত্রবিহীন থাকে। এন্টারোজোয়া হচ্ছে দেহে কলাতন্ত্রযুক্ত থাকে। প্যারাজোয়াকে আবার ভাগ করা যায় পরিফেরা। প্যারাজোয়াকে আমরা ভাগ করব পরিফেরা, আমরা বলি না ফাইলাম পরিফেরা, তাহলে পর্ব পরিফেরা। প্যারাজোয়াকে আমরা ভাগ করলাম হচ্ছে পরিফেরা। নেক্সট হচ্ছে, তাহলে এখানে আমরা বলেছিলাম প্যারাজোয়া আর এন্টারোজোয়া, ঠিক আছে। তাহলে সেই এন্টারোজোয়াটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, একটা হচ্ছে টিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিকের মধ্যে চলে এলো নিডারিয়া, টিনোফোরা। তাহলে এদিকে গেল পরিফেরা, প্যারাজোয়ার মধ্যে গেল পরিফেরা, এন্টারোজোয়ার মধ্যে গেল নিডারিয়া, ডিপ্লোব্লাস্টিকে, এন্টারোজোয়ার ডিপ্লোব্লাস্টিকে গেল নিডারিয়া, টিনোফোরা।
তাহলে বাকি কী কী রইলো বলো তো? প্লাটিহেলমিনথিস, নিমাটোহেল মানে চ্যাপ্টা কৃমি, গোল কৃমি, এরা সব রয়ে গেল, অ্যাস্কেল এরা সব রয়ে গেল। এবার আমরা কি করব? তাদেরকে ট্রিপ্লোব্লাস্টিকে ঢুকিয়ে দেবো। দেখো ট্রিপ্লোব্লাস্টিকের মধ্যে কি আছে? দেহ ত্রিস্তর, তাহলে একজনের দেহ দ্বিস্তর বিশিষ্ট, মানে দুটো স্তর, দেহের দুটো লেয়ার, ঠিক আছে? মানে এটা যদি দেহ হয়, ঠিক আছে, এটা যদি দেহ হয় তাহলে দেহটা এরকম দুটো লেয়ার দিয়ে গঠিত, ঠিক আছে? আর ট্রিপ্লোব্লাস্টিক যারা, তাদের দেহটা এরকম তিনটে লেয়ার দ্বারা গঠিত হবে। বুঝতে পারলাম? তাহলে ট্রিপ্লোব্লাস্টিক কাদের বলছি? যাদের দেহ হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট। এইবারে দেখো ট্রিপ্লোব্লাস্টিকেরই ভাগ হচ্ছে আসিলোমাটা, সিলোম, সিলোম মানে হচ্ছে গহ্বর। তা আমরা সিলোম কাকে বলে একবার পড়ব, ঠিক আছে? সিলোম থেকে বিভিন্ন রকম বিভিন্ন রকম অর্গ্যান বা বিভিন্ন রকম অঙ্গ, বিভিন্ন রকম সব কিছু জিনিসেরই একটা উৎপত্তি ধীরে ধীরে হবে, মানে প্রথম দিকে সিলোম থাকবে, এটা আমি পরে বোঝাবো যে সিলোম জিনিসটা কি। সিলোম থেকে আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে জিনিসটা, পুরো স্ট্রাকচারটা, পুরো বডিটা, পুরোটা ডেভেলপড হচ্ছে। তাহলে সিলোম কাদের থাকছে? আসিলোমেট মানে বা আসিলোমাটা যারা, তার মানে তাদের নিশ্চয়ই সিলোম থাকে না। তাই নিচে লেখা আছে দেখো, মানেই হচ্ছে দেহ গহ্বরবিহীন, এটাকে বলে আসিলোমাটা বা অ্যাসিলোমেটা, ঠিক আছে? আসিলোমেটা বলতে পারো, আসিলোমেটা এরম বলতে পারো, বা এ দিয়ে শুরু হয়, যেহেতু ইংলিশের টার্ম হলে আসিলোমেটদের এ দিয়ে শুরু হয়, এ দিয়ে টার্মটা শুরু হয়। সিলোমেট, বোঝা গেল? আসিলোমেট। তো আসিলোমেট মানে হচ্ছে যাদের সিলোম নেই, গহ্বর নেই, ঠিক আছে? গহ্বর মানে ধরে নাও একটা, যেমন একটা গহ্বর মতো, যেমন আমাদের নালী, খাদ্য নালীর যেমন একটা গহ্বর আছে, শ্বাসনালীতে একটা গহ্বর আছে, সেরকম একটা গহ্বর মতো সেটা নেই। সেটা কারা? প্লাটিহেলমিনথিস। এবার আমরা চলে যাব কার না, আসিলোমেটার পর আমরা চলে যাব সিউডোসিলোমেটা। এই সিউডোসিলোমেটার মধ্যে নিশ্চয় সিউডো পি, সিউডো, এই সিউডো বানান কিন্তু পি দিয়ে শুরু হয়। তাহলে এই সিউডোর কথার অর্থ হচ্ছে ছদ্ম, ছদ্ম, ছ দয়ময়, দেখো ছ দয়ময়। তাহলে সিউডো মানে হচ্ছে ছদ্ম, ঠিক আছে? ছদ্ম। তাহলে ছদ্ম সিলোম কার আছে, অর্থাৎ প্রকৃত সিলোম নয়। তাহলে দেহ গহ্বর হচ্ছে ছদ্ম, সেটাকে নিমাটোহেলমিনথিস বা এটাকেই আমরা বলতে পারি অ্যাসকেলমিনথিস। এরপরে আমরা চলে আসছি সিলোমাটা, মানে প্রকৃত দেহ গহ্বর কাদের আছে। তাহলে দেখো ভাগগুলো এইভাবেই যাচ্ছে, প্লাটিহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস, আর সিলোমাটার আন্ডারে চলে আসছে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। কর্ডাটার মধ্যে আবার আমরা চলে আসছি, কারণ আমাদের নোটোকর্ড প্রেজেন্ট, আর নোটোকর্ডটাই দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে ওটা ভার্টিব্রাল কলম বা আমাদের স্পাইনাল কর্ডে গিয়ে কিন্তু পরিবর্তিত হয়, ঠিক আছে? তাহলে এইগুলো আমাকে মনে রাখতে হবে যে কী কী। সিলোমোটাদের মধ্যে আছে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা, ঠিক আছে? তাহলে এই পুরো জিনিসটা ছকটাকে ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে প্রোটোজোয়া, মেটাজোয়া, প্রোটোজোয়া, মেটাজোয়া। প্রোটোজোয়ার মধ্যে প্রোটোজোয়াই পড়ছে, মেটাজোয়ার মধ্যে পড়ছে প্যারাজোয়া, এন্টারোজোয়া। প্যারাজোয়ার মধ্যে পড়ছে পরিফেরা, এন্টারোজোয়ার মধ্যে পড়ছে ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লোব্লাস্টিকের আন্ডারে নিডারিয়া, টিনোফোরা। ডিপ্লোব্লাস্টিকের আবার আন্ডারে চলে যাচ্ছে আসিলোমাটা, সিউডোসিলোমেটার, সিলোমেটা। আসিলোমেটার মধ্যে পড়ছে প্লাটিহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস। সিলোমাটার মধ্যে পড়ছে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। এই হচ্ছে ভাগ। এইবারে আমরা যাব কর্ডাটা পর্বকে শ্রেণী পর্যন্ত। দেখো এখানে আমরা কর্ডাটাকে ভাগ করব, ঠিক আছে? এখানে দেখো কর্ডাটার ভাগটা নেই, এই যে কর্ডাটাটা বললাম, এই কর্ডাটার ভাগটা কিন্তু নেই। দেখো কর্ডাটার ভাগটা আছে এইখানে। কর্ডাটার কি বলছে? কর্ডাটার এটা হচ্ছে ফাইলাম, ঠিক আছে?
কর্ডাটা হচ্ছে আসলে ফাইলাম, ঠিক আছে, ফাইলাম। তাহলে এই ফাইলামটা আন্ডারে সাব ফাইলাম থাকবে একটা উপপর্ব, একটা সাব ফাইলাম থাকবে, উপপর্ব থাকবে, ফাইলামের আন্ডারে সাব ফাইলাম। এগুলো কিন্তু ওদের বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু এই ধরনের পর্ব বা উপপর্ব তৈরি করা হয়েছে। এর মধ্যে তাহলে আমাদের পাচ্ছি কি, এর মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে হেমিকর্ডাটা, ভালো করে দেখো, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর পেয়ে যাচ্ছি ভার্টিব্রাটা, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে হেমিকর্ডাটা, সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা, আর পাচ্ছি ভার্টিব্রাটা। আর একটু ভালো করে বুঝিয়ে দিই কর্ডাটা, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা। আচ্ছা, এই সেফালোকর্ডাটাকে আমরা বলি অ্যাক্রোনিয়া। সেফালোকর্ডাটাকে এখান থেকে প্রশ্ন আসে যে আরেকটা ভাষায় কী বলে বা আরেকটা বার কী বলে, সেটা হচ্ছে অ্যাক্রোনিয়া। আর ভার্টিব্রাটাকে বলা হয় ক্রেনিয়েটা, ঠিক আছে। ভার্টিব্রাটা যারা, তাদেরকে বলা হয় হচ্ছে ক্রেনিয়েটা, বোঝা গেল। এইবারে আমরা আবারও মানে অধিশ্রেণীতে আসবো। ক্লাস মানে শ্রেণী, অধিশ্রেণী, তার ওপরে একটা অধিশ্রেণী আছে, তারপরে ক্লাসটা আসে। সুপার ক্লাস, সেখান থেকে ক্লাস, বলি না সুপার ক্লাস। অধি মানে কি, এই কথাটা ইংলিশে থাকবে যে সুপার, সুপার ক্লাস। সুপার ক্লাস থেকে আমরা আসবো হচ্ছে ক্লাস। তাহলে অধিশ্রেণী কী কী আছে, এই জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, যেটা সব সময় এসে থাকে। অ্যাগনাথা, আর একটা আছে ন্যাথোস্টোমাটা। অ্যাকচুয়ালি জ যে প্রেজেন্ট আছে, জ প্রেজেন্ট অ্যাবসেন্ট, জ মানে হচ্ছে চওয়ালটা, যে চোয়ালটা মুখে, সেই চোয়ালটার উপস্থিতি অনুযায়ী অ্যাগনাথা মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে তার নিশ্চয়ই চোয়ালটা ওরকম ধরনের হবে না, চোয়ালটার উপস্থিতি থাকবে না। আর ন্যাথোস্টোমাটা যারা, ঠিক আছে, তাদের কিন্তু চোয়ালটার উপস্থিতি দেখতে পাওয়া যাবে। এই ন্যাথোস্টোমাটার মধ্যে আমরা যে মাছগুলো খাই, সেই মাছগুলো পড়ে এখানে, বোঝা গেল। অ্যাগনাথার মধ্যে কিন্তু সাইক্লোস্টোমাটা, মানে তাদের মুখটা দেখবে একটু গোল মতো হয়, অ্যান্ড মাউথ সারাউন্ডেড বাই টেন্টাকেলস, মুখ সবসময় টেন্টাকেলস দিয়ে থাকবে আর মাউথটা রাউন্ড শেপ মতো হয়। কিন্তু ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে কি হয়, জ প্রেজেন্ট। ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক ফিচার যদি দেখো, বৈশিষ্ট্য যদি দেখো, চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে জ প্রেজেন্ট থাকতে হবে। এরপরে তুমি তোমার কনভ্রিকথিস হবে কি অস্ট্রিকথিস হবে, সেটা তার ভাগ অনুযায়ী, তার লেজটা কীরকম, হোমোসার্কেল টেল নাকি হেটেরোসার্কেল টেল। মানে লেজটা আমরা দেখি না, এরকম ধরনের একটা লেজ হয়, আর একটা সেই এরকম টাইপের, মানে সেই এরকম টাইপের, মানে ঠিক সমান টাইপের নয়, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল, এরকম টাইপের। কিন্তু এই যে লেজটা আমরা পার্টিকুলার দেখালাম, যে লেজটা আমরা নর্মাল মাছের দেখি, এই লেজটা থাকে হচ্ছে কনভ্রিকথিস, এই অস্ট্রিকথিসতে। দেখো বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে বলবো। কনভ্রিকথিস, অস্ট্রিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া। রেপটিলিয়া মানে কি বলতো, সরীসৃপ, এই যে রেপটিলিয়া, দেখো, ঠিক আছে। রেপটিলিয়া কারা, রেপটিলিয়া হচ্ছে সরীসৃপ যারা বুকে হাঁটা প্রাণী, যেমন সাপ। আচ্ছা, কনভ্রিকথিসের মধ্যে উদাহরণ একটু দিয়ে দিই, একটা করে উদাহরণ দিলে মনে থেকে যাবে। কনভ্রিকথিসের মধ্যে হচ্ছে হাঙর, স্কোলিওডন সোরাকোয়া, আমরা বলি না স্কোলিওডন এসপি, দেখো সায়েন্টিফিক নেম লিখছি, স্কোলিওডন এসপি, ঠিক আছে। দেখো এখানে ফুল স্টপ দিলাম। সায়েন্টিফিক নেম লেখার কি একটা পদ্ধতি আমি বলি। সায়েন্টিফিক নেমের কি হয়, যে ফার্স্ট যে আমি লিখছি লেটারটা ক্যাপিটালে থাকবে, সেকেন্ড যখন লিখবো যেটা, অর্থাৎ এই এসপিটা এখন লিখেছি, তাই আমি যদি সোরাকোয়া লিখতাম তাহলে এসটা আবার ছোটো হাতের হয়ে যেত, ঠিক আছে। তার মানে এই সায়েন্টিফিক লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আমি লিখলাম স্কোলিওডন, স্কোলিওডন, তারপর আমি লিখলাম, একটু গ্যাপ দিয়ে লিখছি এসপি, এক সেকেন্ড, স্কোলিওডন
লিওডন, এটা কিন্তু হাঙরের সায়েন্টিফিক নেম বলছি। এটা লেখার পর আমি কি করছি বলো তো, এখানে সেপারেটেড আন্ডারলাইন, কিন্তু এসপি লিখলে আর আন্ডারলাইন করতে হয় না। যদি আমি ধরো আমার পিসিসটা মনে পড়ছে না, প্রজাতি, এটা হচ্ছে গণ, আর এইটা হচ্ছে প্রজাতি মানে স্পিসিসটা, ঠিক আছে। তো এবার আমার ধরো মনে পড়ছে না, তখন আমরা কি করব, এসপি লিখে দেবো। তাহলে আমরা কি করলাম, স্কোলিওডন লিখলাম, এসপি, ঠিক আছে। যাই হোক, এসপিটা ধরছে না, তো সেপারেটেড আন্ডারলাইন, আর তারপরে কি হয় না, ফুল স্টপ হয়, অর্থাৎ পুরো একটা সায়েন্টিফিক নেম লেখার পরে তার পাশে একটা ফুল স্টপ দিয়ে দিলে ছোট্ট করে, ঠিক আছে। তাহলে আমরা বলছি যে কনভিকথিসের মধ্যে আমার যেটা পড়ছে সেটা, অস্ট্রিকথিসের মধ্যে আমার যেটা পড়ছে ওটা একটা হলো কনভিকথিস, স্কোলিওডন উত্তর দিলাম। অস্ট্রিকথিসের মধ্যে আমি উদাহরণ দিচ্ছি আমাদের, ধরো তোমার রুই কাতলা, যে মাছগুলো, রুইয়ের সায়েন্টিফিক নেম হচ্ছে লেবিওরোহিতা, কাতলা মাছ, কাতলা কাতলা। এরপরে আসছে কি অ্যাম্ফিবিয়া, দেখো অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফিবিয়া মানে উভচর, ব্যাং, ঠিক আছে। যেমন একটা গেছো ব্যাং হচ্ছে হাইলা, ঠিক আছে। আমরা ইংলিশে ব্যাং মানে ফ্রগ বলি, ফ্রগ, অ্যাম্ফিবিয়ার আন্ডারে ফ্রগ পড়ে। রেপটিলিয়া কোনগুলো, স্নেক মানে সাপ বা বুকে হাঁটা যে সমস্ত প্রাণী, যেমন কুমিরকেও আমি রেপটিলিয়ার মধ্যেও ফেলে দেবো, টিকটিকি, কিরগিটি সবই। অ্যাভিস হচ্ছে কাকে বলে, অ্যাভিস হচ্ছে পক্ষী, অ্যাভিস হলো পক্ষী, AVES, একে বলে অ্যাভিস। অ্যাভিস মানে কি, অ্যাভিস মানে হলো পাখি বা পক্ষী। পক্ষীর মধ্যে পাখি যা যা আছে সমস্ত, পায়রা, কাক, চিল সবাই পড়ে যাবে। ম্যামেলিয়া কারা, স্তন্যপায়ী। এই স্তন্যপায়ী মানে কি, যেহেতু তাদের অ্যাকচুয়ালি ম্যামেলিয়ার প্রথম ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে প্রেজেন্ট অফ ম্যামারি গ্ল্যান্ড, ম্যামারি গ্ল্যান্ড প্রেজেন্ট, ম্যামারি গ্ল্যান্ডের উপস্থিতির জন্য একে ম্যামেল বলে। শুধু ম্যামারি গ্ল্যান্ডের জন্য নয়, মানে স্তন গ্রন্থির জন্য নয়, তার সঙ্গে যেটা থাকবে কি, গা দেখবে লোম দিয়ে ঢাকা একটা নর্মাল ফিচার্স আমরা পেয়ে থাকি। এছাড়া হিউম্যান বলবো না, নর্মাল যারা ম্যামেলিয়া তাদের যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলো আলাদা করে আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে ম্যামেলিয়া হচ্ছে লাস্ট আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। ম্যামারি গ্ল্যান্ড প্রেজেন্ট বলে এটা হয়ে গেল ম্যামেলিয়া, স্তনগ্রন্থি প্রেজেন্ট বলে এটাকে আমরা ম্যামেলিয়া বলছি, ঠিক আছে। ক্লাস হয়ে গেল ম্যামেলিয়া। তাহলে এই দেখো অধিশ্রেণী মানে সুপার ক্লাসের পরেই আমরা ক্লাস পেয়ে গেলাম, শ্রেণী। এইভাবে সাজাতে হবে। যখন আমরা নর্মাল সাজাবো, এত কিছু তো সুপার ক্লাস দিয়ে এত লেখার দরকার নেই, তখন আমরা শিখিয়েছিলাম যেটা সেরমভাবেই যাব। রাজ্য, পর্ব, শ্রেণী, দেখো এভাবে তুমি মনে রাখো, তাহলে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, বর্গটা এরকম হয়, তারপর কি আছে, গোত্র, গণ, প্রজাতি। এইটা যদি কেউ মুখস্থ রাখতে পারে তার সব মনে থাকবে, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এইভাবে মনে রাখলে কিন্তু এটা মনে থাকবে। এরপরে আমরা পরের ক্লাসটাতে আমরা এদের সমস্ত ফিচার্স অর্থাৎ বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করব। আগে আমাদের পুরো এই চারটাকে মুখস্থ করতে হবে। কেউ লিখে নাও খাতায়, লিখে নিলে পড়তে সুবিধা হবে। ঠিক যেভাবে ধরে ধরে পড়ালাম ঠিক সেভাবে চারটাকে মুখস্থ করতে হবে। এরপরে আরও সহজ হয়ে যাবে যখন আমি এর ক্যারেক্টারিস্টিক ফিচার বা এর বৈশিষ্ট্যগুলো পড়াবো এবং কিভাবে ক্লাসিফিকেশন করতে হয় আমি সেটা বলে দেবো।